সবাইকে স্বাগতম আতিক ফিজিক্স সলিউশনে, একই সাথে ফেসবুক এবং ইউটিউবে। আজকে তোমাদের জন্য আয়োজন হচ্ছে এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এসেছি। তো তার আগে বলে নিচ্ছি, যারা পেজটি বা চ্যানেলটি নতুন দেখছো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কিছুদিন পরেই বা মাসখানেক পরেই শুরু হতে যাচ্ছে এইচএসসি 26 ব্যাচের ক্লাস আর কি। কলেজে ভর্তি প্রক্রিয়া চলমান আছে এবং যারা বর্তমানে এইচএসসি প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হচ্ছ বা হবে, অর্থাৎ 2025-এ তারা পরীক্ষা দেবে, তাদের জন্য আয়োজন। আজকে মূলত ভেক্টরের উপাংশ নিয়ে আমি একটু আলোচনা করব। ভেক্টরের উপাংশ, এই উপাংশ নিয়ে অনেক দ্বিধা বিভ্রান্তি থাকে। উপাংশ টপিকসটা গুরুত্বপূর্ণ এই জন্য, এখান থেকে এমসিকিউ আসে, এখান থেকে সৃজনশীলের অঙ্ক হতে পারে, এখান থেকে সৃজনশীলের খ নম্বরের প্রশ্ন হতে পারে। তবে হ্যাঁ, সৃজনশীলের ক নম্বরের জন্য যে ভেক্টর উপাংশ কাকে বলে এটাও হতে পারে, কিন্তু এটা সিম্পল একটা প্রশ্ন। হ্যাঁ, উপাংশ নিয়ে আমরা একটু আলোচনা করব। আরো জানিয়ে রাখা ভালো, অতি দ্রুত না হলেও কিছুদিন পরে হয়তোবা এইচএসসি তোমার যেটাকে বলে এইচএসসি পদার্থবিজ্ঞানের পেইড কোর্স নিয়ে হাজির হব আতিক্স ফিজিক্স সলিউশনে। তো একটু সময় লাগবে, অনার্সের পেইড কোর্স চলমান আছে। তো শুরু হবে আর কি ইন্টারমিডিয়েট বা এইচএসসি লেভেলের পদার্থবিজ্ঞানের পেইড কোর্স। ওকে, কথা না বাড়িয়ে আমরা ভেক্টরের উপাংশ নিয়ে আলোচনা শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে উপাংশ কি। কম্পোনেন্ট অফ ভেক্টর ইংরেজিতে বলে কম্পোনেন্ট অফ ভেক্টর। কম্পোনেন্ট অফ ভেক্টরটা হচ্ছে ভেক্টরের কিছু অংশ, অংশের অপর নাম উপাংশ আর কি। হ্যাঁ, কম্পোনেন্ট। তো ভেক্টর কয়মাত্রিক হতে পারে, কেউ বলে 2 মাত্রিক, কেউ বলে 3 মাত্রিক, কেউ বলে 2 অথবা 1। হ্যাঁ, 2, 1, 3 দুটোই হতে পারে, এর চেয়ে বেশিও হতে পারে। তখন সেটা হয়ে যাবে টেন্সর, এটা ভেক্টর থাকবে না। তো এইচএসসি লেভেলে ভেক্টর আর কি 3টা অংশকারী থাকে, যেমন তোমরা দেখেছো আর কি। ভেক্টর a ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ 5k ক্যাপ। কয়টা অংশ এখানে? 2টা, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। তার মানে 3টা অংশ আছে, এর উপাংশ 3টি। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা কি করব? যেমন তো বললামই যে ভেক্টরটা এরকম। এখন যদি এগুলো না দেওয়া থাকে, এই ভেক্টরটা দেওয়া না থাকে, অন্য কিছু থাকে, এই ভেক্টরের মান থাকে, কি থাকে? মান থাকে, সাথে আরো কিছু ডাটা থাকলো, তখন বললো এই ভেক্টরটা নির্ণয় করো। তখন কিন্তু আমাদের উপাংশ নিয়ম কাজে লাগবে। হ্যাঁ, আমাদের উপাংশের সূত্র আছে, সূত্রটা বের করব। তার পরবর্তীতে দেখবো আমরা ভেক্টরের মান থেকে, এবং যদি মধ্যবর্তী কোণ দেওয়া থাকে কোন একটা অক্ষের সাথে, হ্যাঁ, কিভাবে কাজ করতেছে, তাহলে হয়তো আমরা ভেক্টরটা বের করতে পারবো। আচ্ছা, তো আমরা পড়ার শেষে ভিডিওটি অবশ্যই তোমরা টেনে দেখবে না, শেষে একটা আকর্ষণ থাকছেই। তো আমরা শেষের দিকে দেখবো ভেক্টর দ্বারা কি কি, ভেক্টর উপাংশ দ্বারা কি কি কাজ করা যায়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আগে আমরা তো বললাম কম্পোনেন্ট ভেক্টর বা ভেক্টর উপাংশ কি। কোনো ভেক্টরকে যদি 3টা অক্ষ বরাবর ডিভিশন করা যায়, বিভক্ত করা যায়, সেই ঘটনাকে বলে ভেক্টর বিভাজন। কি বলে? ভেক্টর বিভাজন। সেই বিভাজিত অংশের, এই যে আমরা বিভক্ত করেছি, বিভাজিত অংশের প্রত্যেকটা অংশকে বলা হয় এক একটা উপাংশ। এখন সূত্রের সাহায্যে এক্স উপাংশ মানে আই ক্যাপ, ওয়াই উপাংশ জে ক্যাপ নির্ণয় করা যায়। একটা সাইন, একটা কস, যে যেটাতে করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। হ্যাঁ, নিয়ম আছে, মানে নির্দিষ্ট নিয়ম থাকলেও চেঞ্জ করা যায়। এখন দেখি আমরা উপাংশ নির্ণয়ের সূত্রটা আমরা একটু দেখবো। ওকে, এটি হচ্ছে মূল কাজ আমাদের। ওকে, উপাংশ ধারণাটা কিভাবে আসলো, কেন এই এক্স অক্ষ বরাবর, সেটা একটু এক্স ওয়াই জেড অক্ষ বরাবর 3টা মানে একটু আমরা দেখি। ধরো এটা একটা নদী। এটা একটা নদী। তুমি এই পার থেকে ওই পারে সাঁতার কাটতেছো। আচ্ছা, এইভাবে না হলে একটু অন্যভাবে দিয়ে তুমি বুঝতে পারবে। আচ্ছা, পার হবে। ওকে, ভালো কথা। তো তুমি এই পথে যাওয়ার সময় কয়টা অক্ষ বরাবর গতিশীল আছো একটু চিন্তা করো তো। তুমি এখান থেকে ধীরে ধীরে যাচ্ছ। ওকে, একই সাথে তুমি ডান দিকেও যাচ্ছ, একই সাথে তুমি উপর দিকেও যাচ্ছ, মানে এইভাবে না। ওকে, তুমি মাঝখানে যাচ্ছ, ঠিক আছে। তুমি এখানে ছিলে, এখানে আছো। ওকে, এইখানে আছো, পার হচ্ছ। তাহলে এইখানে যেতে তোমাকে কয়টা দিক অতিক্রম করতে হচ্ছে মূল বিন্দু থেকে? একটা হচ্ছে এই বরাবর যাচ্ছ, তারপর আবার সোজা যাচ্ছ, মানে নদী পার হচ্ছ, ঠিক আছে। তাহলে তুমি কিন্তু 2টা দিক বরাবর গতিশীল হচ্ছ।
মানে তুমি এদিকে যাচ্ছ, ডান দিকেও সুইপ করতেছো, উপর দিকেও যাচ্ছ, এই যে, তাহলে কিন্তু অংশ কয়টা? দুইটা। এটাকে বললাম এক্স এর অংশ, এদিকে যে যাচ্ছ এক্স এর অংশ, এদিকে যাচ্ছ ওয়াই এর অংশ, মানে স্থানাঙ্ক ব্যবস্থা, কোঅর্ডিনেশন যেটাকে বলে। ওকে, তাহলে এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে একটা বেগ বা গতি নিয়ে তুমি যাচ্ছ, গতি একটা বেগে তুমি গতিশীল আছো, তাহলে বেগের কয়টা অংশ? দুইটা অংশ। একটা ভূমি বরাবর, যদি আমি বলি যে নদীর পার বরাবর, একটা হচ্ছে নদীর প্রস্থ বরাবর। এই যে এখানে কিন্তু দুইটা মান আছে বেগের, দুইটা থেকে তুমি যে মাঝেটা দিয়ে যাচ্ছ সেটা কিন্তু লব্ধি, সেটা কিন্তু কি? লব্ধি। ওকে, তাহলে আমরা যদি মনে করি যে এইভাবে একটা ভেক্টর গতিশীল আছে, ভেক্টর আর, সে মনে করলাম যে এই একটা বেজমেন্টের সাথে সে থিটা কোণে কাজ করতেছে, তাহলে কি হয় একটু দেখি। এটা এক্স অক্ষ ধরলাম, এটা ওয়াই অক্ষ ধরলাম। ওকে, হ্যাঁ, অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা যে তোমার এখানেই ধরতে হবে এমন না, আমরা ভূমির সাথে ধরে কাজ করছি, সুবিধা হয়, সবাই এটা ধরেই করে, তাই আমি এই উপরেরটার সাথে হলে কি হয় সেটাও দেখবো। ওকে, তো একটু দেখি এখন এখান থেকে আমি একটু লম্ব অঙ্কন করি। লম্ব অঙ্কন করো, তার মানে এখান থেকে তুমি এখানে পৌঁছাচ্ছ, একটা ভেক্টর যাচ্ছে এই পথে গতিশীল, তুমি দৌড়াচ্ছ, ওই যে নদীতে যেমন পার হচ্ছ। লম্ব অঙ্কন করলে এই আর, এই ভূমি বরাবর কতটুকু, এক্স অক্ষ বরাবর কত যেটুকু অতিক্রম করলো সেটাকে বললাম আর এক্স, আর এই লম্ব বরাবর কতটুকু গেল এটাকে বললাম আর ওয়াই। আর এর ওয়াই কম্পোনেন্ট, মানে তুমি দৌড় দিয়ে এখানে অবস্থান করতেছো কিংবা সাঁতার দিয়ে এখানে অবস্থান করতেছো, তাহলে তোমার দুইটা স্থানাঙ্ক, একটা সোজা বাংলা কথায়, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর এক্স, উপর অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর আর ওয়াই। তাহলে এইটাকে বলে অনুভূমিক উপাংশ। ইংরেজিতে হরিজন্টাল, না? ওকে, আর এটাকে বলে ভার্টিক্যাল বা উলম্ব। ভার্টিক্যাল বা উলম্ব উপাংশ। ওকে, এখন নির্ণয়ের সূত্র কি? ওকে, এখন নির্ণয়ের সূত্র কি? এখন আমরা এখানে একটা ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করতে পারি, ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারি। কি হচ্ছে দেখো, এখানে যদি আমরা এটা একটা ত্রিভুজে সাইন থিটা অ্যাপ্লাই করি, সাইন থিটা ইকুয়াল টু কি? লম্ববাক অতিভুজ। কি? লম্ববাক অতিভুজ। এই যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব, সরি আর ওয়াই, এটা অতিভুজ হচ্ছে তো এটা আর ভেক্টর। তাহলে আর ওয়াই কি হচ্ছে? আর সাইন থিটা। এইটা হচ্ছে অনুভূমিক উপাংশ, সরি উলম্ব উপাংশ বের করার সূত্র। যদি ভূমির সাথে কোণ নাও তাহলে আর ওয়াই হবে হচ্ছে সাইন, ভূমির সাথে কোণ। ওকে, মানে এক্স অক্ষের, ভূমি বাদ দাও, এক্স অক্ষের সাথে কোণ নিন। আবার যদি ইউজ করো কস থিটা, কস থিটা ইকুয়াল টু কি হবে? কস মানে কি? এই ত্রিভুজে, এই ত্রিভুজটাতে কস মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, আর এক্স অতিভুজ মানে আর, তাহলে আর এক্স কি হচ্ছে? আর কস থিটা। এই যে দুটো সূত্র হলো, এটাকে বলে অনুভূমিক উপাংশ নির্ণয়ের সূত্র। তো এই থিটা এবং আর মানে ভেক্টরের মান এবং অ্যাঙ্গেল জানা থাকলে কিন্তু তুমি আর এক্স এবং আর ওয়াই বের করতে পারতেছো। ফাইনালি কি করবে? অতএব সুতরাং আর ইকুয়াল টু আর এক্স আই ক্যাপ আর ওয়াই জে ক্যাপ। তাহলে কি করলাম? উপাংশ যদি আমি নির্ণয় করি, যদি আর এর মান দেওয়া থাকতো সাপোজ 10 নিউটন 30 ডিগ্রি, তাহলে কিন্তু দেখো শুধু একটা ভেক্টর, একটা বলের মান, হ্যাঁ 10 নিউটন, একটা বল 10 নিউটন কত কোণে কাজ করতেছে? এক্স অক্ষের সাথে বা ভূমির সাথে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে কাজ করতেছে। ভেক্টরটি নির্ণয় করো, পারবে না? আর এক্স বের করবে, আর ওয়াই বের করবে, আর লিখে ফেলবে। ওকে, এখন যদি আরো বলে যে ভেক্টরটি কোন দিকে ক্রিয়াশীল, তাহলে কি কি প্রশ্ন হতে পারে এটা লেখি। আমরা কিন্তু ম্যাথস এর মধ্যে চলে গেলাম। হ্যাঁ, তারপর ক্লিয়ারলি বলে রাখি আর এক্স এবং আর ওয়াই হলো। এখন ম্যাথ কি কি আসতে পারে, কিরকম আসতে পারে? হুম, এখন দেখো, ও, দিক তো আমার বলাই আছে, দরকার নেই। তাহলে কি হচ্ছে? আর এত 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 আর কত,
মানে আর ভেক্টর কত, আর ভেক্টর কত, তাহলে আর ভেক্টর কিভাবে নির্ণয় করবে, এই যে এভাবে, এটা হতে পারে। ওকে, এখন ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন রকম থাকতে পারে। কোনো সময় অ্যাঙ্গেল দেওয়া নেই, কি দেওয়া নেই, অ্যাঙ্গেল দেওয়া নেই, যে কোনো একটা উপাংশের মান দেওয়া আছে, তখনই কিন্তু তোমাকে থিটা বের করে নিতে হবে। ওকে, আচ্ছা, আমি কিছু যত উপাংশ হলো, একটা ম্যাথ টাইপের একটা ম্যাথ কিংবা একটা এমসিকিউ একটু দেখি আমি। সাপোজ তোমার এটা দেওয়া আছে, এরকম বলা আছে, দেখ, এগুলো কিন্তু এমসিকিউতে বোর্ডে এবং ভর্তি পরীক্ষায় কিন্তু আসে। একটা বল দেওয়া আছে, অনুভূমিক উপাংশ দেওয়া আছে, একটা উপাংশ দেওয়া নেই। তার মানে কি হচ্ছে, তোমাকে দেখতে হবে কি দেওয়া আছে, কি দেওয়া নেই। আমার থিটা অবশ্যই লাগবে। ওকে, থিটা নাই। আমরা যদি জানি এফ এক্স ইকুয়াল টু এফ কস থিটা, তাহলে এখান থেকে কি বের করতে পারবো আমরা, কস থিটা ইকুয়াল টু এফ এক্স, এফ থিটা ইকুয়াল টু কজ ইনভার্স, ভালোটা বের করে ফেলো। থিটা যদি বের হয় তাহলে এফ ওয়াই ইকুয়াল টু কি হতে পারে, এফ সাইন থিটা। সহজে কিন্তু মানটা তুমি বের করতে পারবে। এই একটা টাইপ গেল, সেই এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমরা অন্য একটা ক্লাসে নিয়ে আসবো। ওকে, এখন উপাংশ দ্বারা কি কি করা যায় একটু সংক্ষেপে আমরা বলে ফেলি আর কি, যেটার জন্য বলেছিলাম যে ভিডিওটি টানবে না, কি কি করা যেতে পারে সেটা আমরা দেখি। হ্যাঁ, উপাংশ দ্বারা কি কি করা যায়, কি কি করবো, কি কি করা যাবে, এটা হচ্ছে ভেক্টর নির্ণয় করা যাবে। এটা যারা এই এই তথ্যগুলো তোমার যেগুলোতে থিওরি টাইপের এমসিকিউ আসে, ঢাকা ভার্সিটিতে আসে, বিভিন্ন পাবলিক ভার্সিটিতে, মেডিকেলে বিশেষ করে, হ্যাঁ, এগুলো কিন্তু থিওরি টাইপের প্রশ্ন কিন্তু অহরহ এমসিকিউতে আসে ভর্তি পরীক্ষায়। ভেক্টর নির্ণয় করা যাবে, তারপর কি করা যাবে, একাধিক বলের লব্ধি নির্ণয় করা যাবে, খুব ইম্পর্টেন্ট। একাধিক বা দুই বা ততোধিক বলের লব্ধি, সোজা কথা ভেক্টরের লব্ধি নির্ণয় করা যাবে। বল শুধু না, ভেক্টরের লব্ধি নির্ণয় করা যাবে। ওকে, বাস্তবে বাস্তবে অনেক মেকানিক্যাল ডিভাইস বা কাজকর্মে আর কি, বাস্তবে কিছু দৃষ্টান্ত আছে, যেমন হাঁটা চলাফেরা, ব্যাগ টানা, এখানে কিন্তু উপাংশের ব্যবহারগুলো আছে। যাই হোক, ওখান থেকে আসলে বিষয়টা অঙ্কের মধ্যে যায় না, সেগুলো থিওরিটিক্যাল প্রশ্নের মধ্যে যায়। তাহলে ভেক্টর নির্ণয় করা যাবে, ভেক্টরের লব্ধি নির্ণয় করবে। একটা বিন্দুতে যদি 2-এর অধিক বা 10-এর অধিক বা 100-টিরও বেশি বল প্রয়োগ করা যায়, তখন কিন্তু সামান্তরিকের সূত্র দিয়ে অঙ্কটা করা যায় না, তখন কিন্তু লব্ধির সূত্র দিয়ে, সরি, উপাংশের সূত্র দিয়ে লব্ধি নির্ণয় করতে হয়। এই জন্য উপাংশের সবচেয়ে সবচেয়ে ভালো কি বলবো ব্যবহার হচ্ছে ভেক্টর দ্বয়ের, বা ভেক্টর দ্বয়ের না, ভেক্টরগুলোর লব্ধি নির্ণয়। তো আমরা অঙ্কের ম্যাথের যে ক্লাসটা দেখবো আমরা উপাংশের, সেখানে কিন্তু আমরা দেখবো যে ভেক্টর উপাংশ থেকে কি কি ধরনের ম্যাথ করা যাবে, সেই ক্লাসটা কিন্তু আমি লোড দেওয়ার চেষ্টা করব। তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখার চেষ্টা করবে, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই দেবে। আজকে এইটুকুই থাকবে, ক্লাসটা দীর্ঘায়িত করছি না, কারণ ভেক্টরের উপাংশের যেহেতু সব নিয়মকানুনগুলো কমপ্লিট হয়েছে, এখন ম্যাথের ক্লাসটা আমরা অতি দ্রুত নিয়ে আসবো। এবং ততদিন পর্যন্ত সকলেই ভালো থেকো।